গুম খুনের ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তা কারাগারে। ভার্চুয়াল হাজিরার সুবিধা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন। ভুক্তভোগীদের সন্তোষ। সেনাপ্রধানের প্রশংসা উপদেষ্টার। সেনাবাহিনী তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা নিজেরাই আত্মসমর্পণ করেছে। মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না। সেনাবাহিনীকে গালি দিবেন না, সমস্ত অপরাধীকে গালি দেন। শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু সদস্য বিপদগামী হয়েছে। সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটে খুনির কাজ যেন আর করানো না হয়। সেনাবাহিনী প্রধান ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। জুলাই হত্যা জঙ্গের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিচার কাজ শেষ হচ্ছে কাল। রায়ের তারিখ দেবেন ট্রাইব্যুনাল। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাস্তবায়নের নিশ্চয়তা পেলে সনদে সই করবে এনসিপি। ইসি পুনর্গঠনের দাবি। নভেম্বরেই গণভোট চায় জামায়াত। নির্বাচনের দিন চেয়ে জটিলতা তৈরি করছে বিএনপি। সরকার থেকে দলীয় লোক না সরালে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা বিএনপির। আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতা করবে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। নির্বাচন নিয়ে কোনো বেআইনি নির্দেশ দেবে না ইসি। চাপে নতি স্বীকার না করে প্রশাসনকে হিম্মতের সঙ্গে কাজ করার নির্দেশ। পক্ষপাতিত্ব করলে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং সংঘবদ্ধ ধর্ষণের শিকার জুলাই শহীদ কন্যার আত্মহনন। পটুয়াখালীতে অপ্রাপ্তবয়স্ক ৩ আসামির সাজা। ২ জনের ১৩ বছর এবং ১ জনের ১০ বছরের কারাদণ্ড। গুম ও হত্যার আলাদা ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের নেওয়া হয়েছে সেনানিবাসের অস্থায়ী কারাগারে। এছাড়া পলাতক শেখ হাসিনা সহ ১৭ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ায় সহায়তা করায় সেনাবাহিনী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আসামিপক্ষের দাবি সবাই নিরপরাধ। এদিকে নানা আলোচনার পরও আসামিদের কাঠগড়ায় হাজির করায় সন্তোষ প্রকাশ করেছেন গুমের শিকার ভুক্তভোগীরা। বুধবার সকাল ৭টার পর কারাগারের সবুজ রঙের শীতাতপ নিয়ন্ত্রিত একটি প্রিজন ভ্যান থামে ট্রাইব্যুনালের পেছনের গেটে। একে একে নামানো হয় ১৫ সামরিক কর্মকর্তাকে। সকাল ৮টার দিকে বিচারকের সামনে নেওয়া হয় আসামিদের। জামিন এবং ভার্চুয়ালি হাজিরার সুবিধা চেয়ে আবেদন করে আসামিপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে ১৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। আসামিদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ই নভেম্বর। এবং সেই মামলাতেও যারা পলাতক আছেন, ২ জন পলাতক আছেন ৪ জন আসামির মধ্যে, সেই ২ জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গুমের ২ ও জুলাই আগস্টের হত্যাযজ্ঞের এক মামলায় গত ৮ অক্টোবর ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে গুমের ২ মামলায় সেনা হেফাজতে থাকা ১৩ জন এবং রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় ২ সেনা কর্মকর্তাকে বুধবার হাজির করা হয়। চিফ প্রসিকিউটর বলছেন, আসামিদের গ্রেফতার করেই ট্রাইব্যুনালে আনা হয়েছে। এজন্য সেনাবাহিনী সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন, তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অব দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। যদিও আসামিপক্ষ বলছে গ্রেফতার নয়, আত্মসমর্পণ করেছেন সেনা কর্মকর্তারা। তারা নির্দোষ বলেও দাবি তার। সেনাবাহিনী অফিসার হিসেবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা নিজেরাই আত্মসমর্পণ করেছে। এটা প্রক্রিয়াগত কারণে তাদেরকে দেখানো হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে, আসলে তারা গ্রেপ্তার হয়নি। এদিকে গুমের মামলায় বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে, তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে কেউ পার পেতে পারে না। আপনারা দয়া করে সেনাবাহিনীকে গালি দিবেন না, সমস্ত অপরাধীকে গালি দেন। শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু সদস্য বিপদগামী হয়েছে। আর কোনোদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটে খুনির কাজ যেন আর করানো না হয়। 15 জনের বাইরে
পলাতক আছেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, র্যাবের সাবেক 3 ডিজি সহ 17 জন। তাদের 1 সপ্তাহের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গুমের 2 মামলায় শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে 20 নভেম্বর, আর হত্যা মামলার পরবর্তী শুনানি হবে 5 নভেম্বর। এদিন সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করাকে কেন্দ্র করে হাইকোর্ট মাজার গেট থেকে শুরু করে গোটা এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গুম খুনে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করায় সেনাপ্রধান সহ সংশ্লিষ্টদের প্রশংসা করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, তাদেরকে সাফ জেলে রাখার বিষয়ে সিদ্ধান্তের এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে, সেনাবাহিনী প্রধান ওনারা যেভাবে সহযোগিতা করেছেন, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, এটা আমরা খুব পজিটিভলি দেখছি। আর সাব জেলে কেন রাখা হয়েছে, এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার কাজ শেষ হচ্ছে কাল। ট্রাইব্যুনাল এদিন রায়ের তারিখ দেবেন বলে জানিয়েছে প্রসিকিউশন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে হাসিনা কামালের খালাসের প্রত্যাশা করেন ট্রাইব্যুনালে নিযুক্ত আইনজীবী। দায় থেকে বাঁচতে এই সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হয়েছেন বলেও দাবি তার। গত 3রা আগস্ট জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় বিচার শুরু হয় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের। এরপর 28 কার্যদিবসে 54 সাক্ষীর জবানবন্দি এবং 6 কার্যদিবস যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। শেখ হাসিনা ও কামালের পক্ষে 3 দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়, যা শেষ হয় বুধবার। এদিন যুক্তিতর্কে সাবেক আইজিপি মামুনের রাজসাক্ষী হওয়া নিয়ে প্রশ্ন তোলেন স্টেট ডিফেন্স। বলেন, দায় থেকে বাঁচতেই এই পথ বেছে নিয়েছেন তিনি। উনি যা বলেছেন উনিকে নিজেকে বাঁচার সেভ করার জন্য বলেছেন। এই ওনার বলার যে সমস্ত অভিযোগ অন্যদের উপরে এনেছেন, এই মর্মে ওনার সঙ্গে প্যারালাল করে কোনো সাক্ষী নাই। অতএব যেহেতু ওনার সঙ্গে প্যারালাল করে কোনো সাক্ষী নাই, অতএব সেই সাক্ষীকে আমি ডিসএগ্রি করছি। আন্দোলন দমনে শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি। হাসিনা কামালের বিরুদ্ধে কোনো অভিযোগই প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি বলেও দাবি করেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। আমার আসামি বিরুদ্ধে সমস্ত চার্জ গঠিত হয়েছে, সেই চার্জে তারা দণ্ডিত হওয়ার মতো উপযুক্ত নয় এবং সাক্ষ্য প্রমাণে রাষ্ট্রপক্ষ তাদের সন্দেহাতীত ভাবে প্রমাণ করতে পারে নাই। বিধায় আমি আসামিরা নিরঙ্কুশ এবং সম্মানের সহিত খালাস পাবেন। প্রসিকিউশন বলছে, বৃহস্পতিবার পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর। সমাপনী বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেলও। এরপরই রায়ের দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল। রায়ের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে বলে প্রত্যাশা প্রসিকিউশনের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাস্তবায়নের নিশ্চয়তা পেলে জুলাই সনদে সই করবে এনসিপি। নোট অফ ডিসেন্টের কার্যকারিতা থাকতে পারবে না। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ইসি পুনর্গঠনের দাবি তার। বলেন, যেসব উপদেষ্টাদের নিয়ে বিতর্ক আছে তাদের উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে। চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনে আসেন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও খালেদ সাইফুল্লাহ। সাধুবাদ জানিয়েছি। ঘণ্টাখানেক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপি নেতারা। বলেন, জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই সই করবে এনসিপি। জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ইসি পুনর্গঠনের দাবি জানান নাহিদ। শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক চাপিয়ে দিলে এনসিপি নির্বাচনে যাবে না বলেও জানান তিনি। নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না, এটা স্বচ্ছ হচ্ছে না, এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে পুনর্গঠন হওয়া প্রয়োজন। যেসব উপদেষ্টাদের নিয়ে বিতর্ক আছে তাদের উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে বলেও জানান নাহিদ। উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে এই সংশ্লিষ্টতাগুলো রয়েছে, অদক্ষতা, দুর্নীতি এবং রাজনৈতিক দলীয় পক্ষপাতের
তাদের বিষয়ে যাতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হলে শুধু ছাত্র উপদেষ্টা নয়, অন্য যে উপদেষ্টাগুলো রয়েছে আমরা প্রধান উপদেষ্টার কাছে সেই নামগুলো আমরা বলেছি যে কারা কারা কোন কোন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বা প্রশাসনের ভাগ বাটোয়ারার সাথে জড়িত আছে, ফলে সার্বিকভাবে এটা বিবেচনা করতে হবে। বিচার ও সংস্কার নিশ্চিত করে জাতীয় নির্বাচন দেওয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলেও জানান এনসিপি নেতারা। বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে নভেম্বরেই গণভোট এবং সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। জাতীয় নির্বাচনের দিনে গণভোট চেয়ে বিএনপি জটিলতা তৈরি করছে বলেও অভিযোগ দলটির। সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে একথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আগে গণভোট না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও বৈঠকে জানান জামায়াত নেতারা। দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করতে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আসেন মিয়া গোলাম পরশ সহ দলটির 4 শীর্ষ নেতা। সন্ধ্যা 6টা থেকে শুরু হওয়া বৈঠক চলে সোয়া 1 ঘন্টা। পরে বৈঠকের বিষয়ে ব্রিফিংয়ে জামায়াত নেতারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে নভেম্বরেই গণভোট এবং সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচন ও গণভোট একদিনের চেয়ে বিএনপি জটিলতা তৈরি করছে বলেও অভিযোগ দলটির। সনদের মাঝে যেগুলো আগামী নির্বাচন সংশ্লিষ্ট সেগুলোকে আগেই পাস করিয়ে তার ভিত্তিতে নির্বাচন দেওয়া। যেহেতু তারা গণভোট চায় নাই, জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে, কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে। আবার আমরা বলছি নভেম্বরের লাস্টে গণভোট করেন, প্রায় 1 মাসের বেশি সময় আছে, তারপরে আরও 2.5 মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য। প্রশাসন ও পুলিশের 70% জনবল একটি নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করে দাবি করে তাদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে জানান তাহের। ইলেকশন কমিশনে, সচিবালয়ে, পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় 70-80% অফিসারেই একটি দলের আনুগত্য করছে। লেভেল প্লেইং ফিল্ড করেন, সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদবদল করা দরকার আপনি রদবদল করেন। এই সরকারই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করতে পারে। কয়েকজন উপদেষ্টার পক্ষপাতদুষ্ট আচরণের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে বলেও জানায় জামায়াত নেতারা। এই গভর্নমেন্ট এখন যে ইন্টারিম আছে তারা এখন ইন্টারিম থাকবে। যদি কোনো ব্যত্যয় না হয় সুপ্রিম কোর্টের অর্ডারে, তাহলে এই সরকারই কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। কোনো দলের লোক সরকারে রেখে আগামী নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। সরকারও তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে পারবে না বলে মনে করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে সুষ্ঠু নির্বাচন করতে সরকার থেকে দলীয় লোকদের সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের আরেক নেতা রুহুল কবির রিজভী। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নে উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বেশ কিছু দাবিও জানায় বিএনপি। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোনো দলের লোক সরকারে রেখে আগামী নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। তাই অন্তর্বর্তী সরকারও ভোটের সময় তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে পারবে না। যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা যারা কোনো দলের সাথে সম্পৃক্ত আছে তাদের সরকারে থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে না। বিভিন্ন দাবিতে যারা আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে আমির খসরু বলেন, নির্বাচনের আগে অহেতুক যারা রাস্তায় নামছে তারা গণতন্ত্রের বিপক্ষে যাচ্ছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে চেষ্টা হচ্ছে বিভিন্ন দাবি দেওয়া তুলে রাস্তায় গিয়ে, এগুলো তো রাস্তায় যাওয়ার তো দিন শেষ হয়ে গেছে। শেষ হাসিনাকে বিদায় করা হয়েছে, এখন যাবেন জনগণের কাছে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এই সরকারের মধ্যে যদি কোনো রাজনৈতিক দলের সম্পর্কিত কোনো লোক থাকেন তো তাকে তো রাখা যাবে না, কারণ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা হচ্ছে নির্দলীয়। তো নির্দলীয় হলে তাহলে সেখানে রাজনৈতিক দলের উপদেষ্টা থাকবে কি করে বা রাজনৈতিক দলের লোক থাকবে কি করে? এটা না সরালে পরে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। প্রশাসনে ফ্যাসিস্টের সহযোগীদের রেখে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলে দাবি করেন বিএনপি নেতারা। এটুকুই বলতে চাই। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। যুগপথ আন্দোলনের শরিকদের কয়টি আসন ছেড়ে দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি।
আলোচনার মাধ্যমে নির্বাচনী আসন ছেড়ে দেবে বিএনপি। সময় সংবাদে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনী জোটে এনসিপি আসবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের ইঙ্গিত দেন মির্জা ফখরুল। আহমেদ সালেহিনের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২০ দলীয় জোট বিলুপ্ত করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে নামে বিএনপি ও তার মিত্ররা। আলাদা আন্দোলন করলেও তাদের কর্মসূচির ধরন ছিল প্রায় একই রকম। ২৪-এর অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলে সামনে আসে কবে হবে জাতীয় নির্বাচন। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় ভোটের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে চলছে জোট ও আসন বিন্যাস নিয়ে দেন দরবার। নির্বাচনী জোট ও আসন বন্টন নিয়ে বিএনপির ভাবনার বিষয়ে সময় সংবাদকে দলটির মহাসচিব জানান, জোট নিয়ে না ভাবলেও শরিক দলগুলোর আসন বন্টন নিয়ে চলছে আলোচনা। ক্ষমতায় গেলে গঠন হবে জাতীয় সরকার। এই ব্যাপারে আলোচনা হচ্ছে, কোনো সুনির্দিষ্ট কোনো সংখ্যা নির্ধারিত হয়নি। যে দলগুলোর সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি, সেখানে কিন্তু আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়েই করেছি যে আমরা যুগপৎ আন্দোলন করব, নির্বাচন করব। নির্বাচনের পরে যে দলগুলো আমরা আন্দোলন করেছিলাম তাদেরকে নিয়ে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করবো। জাতীয় সরকারে এখন আমাদের সঙ্গে যারা থাকবেন, একমত হবেন, তারাই আসবে। ইসলামী দলগুলোর জোট নিয়ে বিএনপির মাথা ব্যথা নেই বলেও জানান মির্জা ফখরুল। বিএনপির রাজনৈতিক জোটে এনসিপি যুক্ত হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ইতিবাচক ছিলেন মির্জা ফখরুল। অসম্ভব নয়, এগুলো তো ডিপেন্ড করে লাস্ট মোমেন্ট, সেটা আপনার পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই ধরনের জোট টোটের ব্যাপারে লাস্ট মোমেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হয়। মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে মির্জা ফখরুল জানালেন, কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে বাছাই করা হবে কারা হবে বিএনপির প্রার্থী। নমিনেশনের ব্যাপারে এখনো কিছুই হয়নি। এগুলো আপনারা জানবেন যখন আমরা এটা জানাবো, বা তার জন্য তার কতগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো শেষ হলেই আমরা জানাবো। নির্বাচনের সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। কাজ শুরু করে দেওয়া উচিত কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন। মাঠ প্রশাসনকেও চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন সিইসি। জানান, মাঠ প্রশাসনকে বেআইনি কোনো নির্দেশ দেবে না ইসি। অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে মাঠ প্রশাসনকে কাজ করার নির্দেশ অন্য নির্বাচন কমিশনারদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতি চলছে পুরোদমে। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদ, অংশীজনদের সঙ্গে সংলাপ, রাজনৈতিক দলের নিবন্ধন সহ নানামুখী তৎপরতা চালিয়ে যাচ্ছে কমিশন। সামগ্রিক নির্বাচনের এবারের ভোটের সহকারী রিটার্নিং অফিসার হিসেবে যারা দায়িত্ব পালন করবেন, এরই মধ্যে শুরু হয়েছে তাদের প্রশিক্ষণ। বুধবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপজেলা নির্বাহী অফিসারদের নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়। 2 দিনব্যাপী এই প্রশিক্ষণের প্রথম ধাপে 50 জন কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। এ সময় কমিশনাররা নির্বাচন নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেন মাঠ প্রশাসনকে। কোনো ভয় নাই, সঠিক কাজ করবেন, নির্বাচন কমিশন আপনাদের সাথে আছে। কিন্তু উদ্দেশ্যমূলক ভাবে কোনো কাজ করলে কিন্তু সাংঘাতিক পেরেশানিতে পড়বেন। ভালো নির্বাচন করার ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আমরা আমাদের যার যার দায়িত্ব, সেই দায়িত্ব যদি আমরা পালন করি, গ্রহণযোগ্য নির্বাচন, সে নির্বাচন দিতে পারবো। নির্বাচন কমিশনাররা আরো বলেন, এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসের দৃষ্টান্ত। এর জন্য আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তারা। দরকার নেই এত উৎসাহী হওয়ার, আবার অতি সাহসী হওয়ারও দরকার নেই। সাহসী হব, যেটুক সাহসী হওয়ার দরকার। প্রশাসন কঠোরভাবে নিরপেক্ষভাবে কাজ করে যাবে। উদাহরণস্বরূপ নির্বাচন অনুষ্ঠান করতে পারি, এটা আমরা একবার দেখিয়ে দিই। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে কোনো চাপের কাছে নতি স্বীকার না করতে ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না, সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন, এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। বর্তমান দেশের প্রতিকূলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভালো নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর বলেও জানায় ইসি। আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।
শ্রমিকদের সুরক্ষায় আইএলওর 3টি কনভেনশনে সই করেছেন অন্তর্বর্তী সরকার। দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এই 3টি কনভেনশন অনুসমর্থনপত্রে স্বাক্ষর করেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, রানা প্লাজার ট্র্যাজেডি থেকে শ্রমিকদের অধিকার আদায়ের যে যাত্রা শুরু হয়েছিল আজ তা একটা গন্তব্যে পৌঁছালো। স্বাক্ষরিত কনভেনশন বাস্তবায়ন হলে শ্রমিকদের অধিকার রক্ষিত হবে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ মাহমুদুল হোসেন খান, বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটা কঠিন দায়িত্ব, কিন্তু প্রথম ধাপটা আমরা করতে পেরেছি বলে এই ধাপে আমরা নামতে পারবো। এই মেয়াদকালে, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে যে আমরা এই কনভেনশনগুলো যে সই করতে পারলাম, এটা আমাদের জন্য বড় একটা সান্ত্বনার বিষয়। আমরা মনে করি এটা এই সরকার যত কাজ করেছে তার মধ্যে একটা মস্ত বড় গুরুত্বপূর্ণ কাজ করেছে আজকে সনদগুলো সই করার পেছনে। বাস্তবায়নের অংশটা এখনো রয়ে গেছে। এই বাস্তবায়নের অংশটা যেন আমরা তার যাত্রা শুরু করে দিয়ে যেতে পারি। জুলাই শহীদ কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় 2 আসামিকে 13 বছর করে এবং 1 আসামিকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন পটুয়াখালীর আদালত। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন, তবে রায়ে অসন্তোষ জানিয়েছে লামিয়ার পরিবার। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার সকালে আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার 3 আসামিকে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিনের আদালতে হাজির করা হয়। ধর্ষণের দায়ে অভিযুক্ত সাকিব, সিফাত ও ইমরান মুন্সিকে 10 বছর করে এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সাকিব ও সিফাতকে আরও 3 বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক। আদালতে উপস্থিত ছিলেন লামিয়ার পরিবারের সদস্যরাও। রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিদের ফাঁসির দাবি জানান তারা। যে রায় হয়েছে তাতে আমি সন্তুষ্ট না, আমি চাইছি মৃত্যুদণ্ড, আমি চাইছি ফাঁসি। আমার মাইয়া নাই পৃথিবীর বুকে, আমি এই রায়তে সন্তুষ্ট না। 10 বছর শাস্তি এলে তো এই শাস্তি তো মানা যায় না, ফাঁসিতে ঝুলান হইতে। আর এত বড় ছেলে বা মেয়ে লোকেরা এত বড় সাবাস বাংলাদেশ হইতে না। গত 18 মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাশি এলাকায় বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরদিন নির্যাতিতা বাদী হয়ে দুমকি থানায় মামলা করেন। 1 মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। প্রথমে 2 জনের নাম থাকলেও পরে তদন্তে ইমরান মুন্সির নামও যুক্ত করা হয়। 3 আসামির বয়স 18 বছরের নিচে হয় তাদের বিরুদ্ধে শিশু আইনে অভিযোগ গঠন করা হয়। ঘটনার 1 মাস পর 26 এপ্রিল রাজধানীর সেক্রেটারিয়েট এলাকার একটি ভাড়া বাসা থেকে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, ন্যায় বিচার না পাওয়ার শঙ্কা ও মানসিক চাপ থেকেই আত্মহত্যা করেন তিনি। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। কক্সবাজারে কোনোভাবেই বন্ধ হচ্ছে না মানব পাচার। পাহাড় থেকে সমুদ্র 36 ঘন্টার অভিযানে উদ্ধার 35 জিম্মি, আটক চক্রের 4 সদস্য। টেকনাফের রাজারছড়ার গহীন পাহাড় মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালায় বিজিবি। অভিযানে ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন ও সার্ভেলেন্স যন্ত্র। অভিযানে পাহাড়ের চূড়ায় পাচারকারীদের আস্তানা গুড়িয়ে দিয়ে উদ্ধার করা হয় 6 জিম্মিকে, আর অস্ত্র ও গুলিসহ আটক করা হয় 1 পাচারকারীকে। একই দিন মধ্যরাতে গোয়েন্দা তথ্যে নিশ্চিত হয়ে সমুদ্র উপকূলে নজরদারি বাড়ায় বিজিবি। অবশেষে একটি ইঞ্জিন চালিত সাম্পান নৌকায় পাচারের প্রস্তুতির সময় উদ্ধার করা হয় আরও 29 জন জিম্মিকে। আটক করা হয় পাচারকারী চক্রের আরও 3 সদস্যকে। 3,60,000 করে নেবে, আর না দিলে বাড়িতে কল করে টাকা নিয়ে দিলে কিডনি বিক্রি করে, আমাদের কিডনিগুলো বিক্রি করে আমাদেরকে ওই সাগরের মধ্যে ফেলে দেবে। কিছু বললে মারে পিটাই, বলছে বাসা থেকে 3 লক্ষ টাকা করে আনতে হবে। বিজিবি জানিয়েছে রোহিঙ্গাদের মধ্যে মালয়েশিয়া যাওয়ার প্রবণতা হঠাৎ বেড়ে গেছে। অভিযান পরিচালনা করে এই মানব পাচারকারী চক্রকে আমরা টেকনাফে যে শিকড় প্রথিত আছে এটা সমূলে উৎপাদন করতে সমর্থ হব। গত 1 মাসে 13টি অভিযানে 347 জন জিম্মিকে উদ্ধার এবং 47 জন পাচারকারীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। বুধবার সকালে বন্দর অভিমুখে কয়েকশো শ্রমিকের মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে 1 নভেম্বর অনশন কর্মসূচি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার সকালে নগরীর আগ্রাবাদ থেকে বন্দর ভবন অভিমুখে মিছিল বের করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। মিছিলটি কিছু পথ যাওয়ার পরই বাধা দেয় পুলিশ। এই সময় বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর আগে সমাবেশে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে দেশে বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। সরাসরি প্রস্তাব ছিল বন্দর কোনো বিদেশিদের দেওয়া যাবে না। সেই প্রস্তাব খেলাপ করে আপনি এখন বন্দরকে বিদেশিদের দিয়ে দিতে চান। কোন আমেরিকা, কোন ভারত, কোন চীন, কোন বিদেশি রাষ্ট্রকে আমাদের বন্দর দেওয়া যাবে না। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা আজকে বন্দরে যাব। পুলিশ কর্মকর্তা জানান, বন্দর এলাকায় মিছিল সমাবেশ নিষেধাজ্ঞা থাকায় কর্মসূচি শেষ করতে আহ্বান জানানো হয়। বন্দর কেন্দ্রে কোনো প্রকার কোনো মিছিল, মিটিং, র্যালি কিছুই করা যাবে না। সুতরাং আমার ডাবলমণি থানা থেকে তারা ওখানে বন্দর অভিমুখে যেতে চাইছিল। আমি পথের মধ্যে তাদের প্রতিবাদ শেষ করে এখানে তাদেরকে শেষ করে দিচ্ছি। সমাবেশ থেকে আগামী 1 নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনশনের ঘোষণা দেন শ্রমিকরা। ফেরদৌসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত 7 শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। বুধবার বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এই সহায়তা তুলে দেন। এ সময় আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন উত্তরের সদস্য সচিব। ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে আদালতের নির্দেশনা বাস্তবায়নে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান আমিনুল হক। পরিবারের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে একটি আর্থিক অনুদান দিয়ে গেছে এবং এই বাচ্চারা যারা যে বিধ্বস্ত অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়ে বার্ন হয়ে এখনও হসপিটালে তারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন, আমরা দোয়া করি তারা যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এবং